আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান, স্টাডি লাভার্স এর পক্ষ থেকে ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ভাইয়া, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইচএসসি 25-26 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে অংশীদারি ব্যবসায় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অংশীদারি ব্যবসায়ের খুঁটিনাটি যত প্রশ্ন আছে, সকল প্রশ্নের সমাধান তোমরা একটি ক্লাসের মাধ্যমে পাবে। ইনশাল্লাহ এই ক্লাস করলে এর বাইরে থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো ক্লাসটি কন্টিনিউ করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে রাখো। ওকে, তো আমরা ক্লাসে চলে যাই। দেখো, আগে আমাদেরকে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞাটা বুঝতে হবে, অর্থাৎ কাকে অংশীদারি ব্যবসায় বলে, আমরা অংশীদারি ব্যবসায়টা কাকে বলবো। তো দেখো, চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে, এখানে কি বলছে ভাইয়া? চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে দুইটা জিনিস আমি পয়েন্ট করে দিছি, দেখো মার্ক করছি, যে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারি ব্যবসায় বলে। দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে। কি সম্পর্ক ভাইয়া? চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তির সমন্বয়ে, অর্থাৎ সর্বনিম্ন সদস্য সংখ্যা হইতে হবে 2 জন, সমন্বয়ে গঠিত ও পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে অংশীদারি ব্যবসায় বলে। ওকে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অংশীদারি ব্যবসায় হইতে গেলে অবশ্যই চুক্তি লাগবে, চুক্তিবদ্ধ সম্পর্ক থাকা লাগবে। এরপরে আসো, এ ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। কি বলছি ভাইয়া? এ ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি ভাইয়া? চুক্তি, নট চুক্তিপত্র। গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি? চুক্তি, চুক্তিপত্র মূল ভিত্তি নয়। ওকে, চুক্তিপত্র কাকে বলে এটিও ক্লিয়ার করে দিই। চুক্তিপত্র হচ্ছে লিখিত চুক্তি, অর্থাৎ যে দলিলে বা যেখানে চুক্তি লেখা হয় ওটাকেই বলা হয় চুক্তিপত্র। যে পত্রে চুক্তিটা লেখা হয় সেই পত্রকেই বলা হয় চুক্তিপত্র। ওকে, এরপরে আসো, এখানে বলে দিতে দেখো, লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। ওকে ভাইয়া, লিখিত চুক্তিকে কি বলে? চুক্তিপত্র বলে। এ ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তিপত্র নয়। এ ব্যবসায় আইন হচ্ছে 1932 সালের আইন। কত সালের আইন ভাইয়া? 1932 সালের আইন। এই যে 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায় গঠিত এবং পরিচালিত হচ্ছে। কিন্তু এই ব্যবসায়ের সংজ্ঞাটা কত নং ধারায় দেওয়া হচ্ছে জানো? 1932 সালের আইনের কত নাম্বার ধারায় এই ব্যবসায়ের সংজ্ঞাটা দেওয়া আছে? দেখো, 4 নাম্বার ধারায়। কত নাম্বার ধারায় ভাইয়া? 4 নাম্বার ধারায়। এটি কিভাবে মনে রাখতে পারো? দেখো তো, এখানে সালে কতগুলা সাল আছে? 1 2 3 4। এই সালটাই 4টি সংখ্যা আছে, তার মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে এর সংজ্ঞা হচ্ছে 4টি। ওকে, এরপরে এসো, সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, যেটি তোমাদের আমি প্রশ্নের উপরে বুঝাইছি, সংজ্ঞার ভিতরে বুঝাইছি, যে একাধিক ব্যক্তি। আচ্ছা, একাধিক মানে কি? একের অধিক। সর্বনিম্ন সদস্য সংখ্যা হইতে হবে একের অধিক, অর্থাৎ সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন, এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে সাধারণের ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জন। যদি কিনা ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 10 জনের অতিরিক্ত হয়ে যায়, যদি একজন বেশি হয় তাহলে 1000 টাকা জরিমানা, 2 জন বেশি হলে 2000 টাকা জরিমানা, অর্থাৎ যদি 11 জন হয় তাহলে 1000 টাকা জরিমানা প্রদান করতে হবে। ওকে, এরপরে আসো চুক্তি। ভাইয়া, আমি বলছি যে চুক্তি হচ্ছে মূল ভিত্তি। এখন চুক্তি কয় প্রকার? গুরুত্বপূর্ণ প্রশ্ন। চুক্তি কয় প্রকার? চুক্তি হচ্ছে 3 প্রকার। এগুলা কি কি? মৌখিক, লিখিত, লিখিত এবং নিবন্ধিত। কি বলতেছি ভাই আমার সাথে বলো? মৌখিক, লিখিত, লিখিত এবং নিবন্ধিত। ওকে, তাহলে চুক্তি কয় প্রকার? 3 প্রকার। মৌখিক, লিখিত, লিখিত এবং নিবন্ধিত। যেটি লিখিত এবং নিবন্ধিত এটির হচ্ছে ভ্যালু বেশি। বুঝতে পারছো কি বলছি? এটার ভ্যালু বেশি, অর্থাৎ এটি বেশি গুরুত্ব দিয়ে দেখে, কোনো সমস্যা হলে এটা আগে দেখবে। এরপরে এসো নিবন্ধিত। এই যে এখানে যে বলছি নিবন্ধিত, তার মানে কি আমরা বুঝবো যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন করতেই হবে? না, অংশীদারি ব্যবসায় নিবন্ধন হচ্ছে বাধ্যতামূলক নয়, অর্থাৎ ঐচ্ছিক। যদি তুমি নিবন্ধন করো তাহলে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারবা, কিন্তু যদি তুমি নিবন্ধন না করো তাহলে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য তুমি মামলা করতে পারবা না। তাহলে বুঝতে পারছো যে নিবন্ধন বাধ্যতামূলক নয় এবং নিবন্ধন করলে কিছু বেশি সুযোগ সুবিধা তুমি পাইতে পারো। ওকে, এরপরে এসো, অংশীদাররা লাভ, ক্ষতি ও ঝুঁকি বহন করে। তার মানে এ ব্যবসায় লাভ, ক্ষতি এবং ঝুঁকি কারা বহন করে ভাইয়া? অংশীদাররা।
এরপরে এসো, সকল কার্য চুক্তি অনুযায়ী হয়। ধরো এই যে যে চুক্তি আছে, এই চুক্তিতে কিন্তু সকল প্রকার সবকিছুই আছে, যে তুমি কত মূলধন দিবা, তুমি কিভাবে লাভ নিবা, এভাবে এই চুক্তি অনুযায়ী সকল কার্য সম্পাদিত হয়। কিন্তু যেটি চুক্তিতে উল্লেখ নাই, তখন কি করবে? তখন সমান হারে অর্থাৎ সমহারে মুনাফা, লাভ, ক্ষতি, ঝুঁকি সবকিছু বন্টিত হবে। ওকে, এরপরে দেখো, এ ব্যবসায়ের চুক্তি অনুযায়ী বা সমানভাবে সবকিছু হয়। একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করে। কারা একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করে? অংশীদাররা। ধরো 5 জন অংশীদার আছে। ওকে, তাহলে 5 জন অংশীদার একে অপরের কি করে? প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছো? একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। এটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। এই অংশীদারি ব্যবসায়ের সমীকরণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে। অংশীদারি ব্যবসায়ের সমীকরণ কোনটি? এ সমান সমান এল প্লাস পি। এ সমান সমান এল প্লাস পি। কিভাবে? এ তে হচ্ছে অ্যাসেট, এল এ লিয়াবিলিটিস এবং পিই হচ্ছে পার্টনারশিপ ইকুইটি। বুঝাইতে পারছি ভাইয়া? এতে অ্যাসেট, এল এ হচ্ছে লিয়াবিলিটিস এবং পিই হচ্ছে পার্টনারশিপ ইকুইটি, অর্থাৎ সম্পদ সম্পদ সমান সমান দায় প্লাস শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তাহলে এটা ক্লিয়ার হইতে পারছো? এটাও ক্লিয়ার। এখন আসো, এর যে দায় আছে, অংশীদারি ব্যবসায়ের দায় কেমন? অংশীদারি ব্যবসায়ের দায় কিন্তু অসীম, অর্থাৎ সীমিত নয়। অংশীদারি ব্যবসায়ের দায় অসীম বলতে কি বোঝায়? এ ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের বাইরেও যে দায় সৃষ্টি হওয়ার বিষয়টা, এটাকেই বোঝায় হচ্ছে অসীম দায়। বুঝাইতে পারছি? ধরো তুমি 1 লক্ষ টাকা এ ব্যবসায় 5 জন মিলে 20,000 টাকা করে দিছো, 5 জনে 1 লক্ষ টাকা মূলধন আছে। এখন 1,20,000 পর্যন্ত তোমাদের দায় হইতে পারে। এমন না যে তুমি 1 লক্ষ টাকা মূলধন দিছো বলে তোমার 1 লক্ষ টাকা পর্যন্তই দায় হবে। ওকে, তার মানে ব্যক্তিগত সম্পত্তিও এখানে দায়বদ্ধ থাকে। এরপরে আসো, বিলোপ সাধন। ভাইয়া তোমাদের কিছু ধারা আছে, যে ধারাগুলা এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ধারাগুলা নাম মুখস্থ করো তাহলে কিন্তু সুন্দর মতো মারা খাবা। আমরা আজকে একটি শর্ট টেকনিকের মাধ্যমে সকল ধারা মনে রাখবো। ক্লিয়ার? সকল ধারা একটি শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখো। বিলোপ সাধন সংক্রান্ত দেখো, যদি কিনা বলে প্রশ্নে শুধু বিলোপ সাধন, তখন আমরা 39 নং ধারা অনুসরণ করব। কত নং ধারা ভাইয়া? শুধু বিলোপ সাধন বলছে কত নং ধারা অনুযায়ী? 39 নং। ধরো বলতেছে যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয় কত নং ধারা অনুযায়ী, তখন আমরা লিখবো 39 নং ধারা অনুযায়ী। কিন্তু যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে সকলের সম্মতিক্রমে অথবা বাধ্য হয়ে অথবা বিশেষ কোনো ঘটনার কারণে, তখন কিন্তু আমরা এই লাইনটা মনে রাখবো। দেখো, এই লাইনটা তোমরা কিভাবে মনে রাখবা? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। ভাইয়া তোমার আরো আরো সহজে শিখাই, এই লাইনটা কিভাবে মনে রাখতে পারো। মনে করো একটি মেয়ে, তার নাম হচ্ছে বিলাসী, সে একই সাথে 5টা রিলেশন করে। কি বলছি ভাইয়া? সে একই সাথে 5টা রিলেশন করে। এখন যখন সবগুলা বিএফ জানতে পারছে যে সে একটা মেয়ে হয়ে 5 জনের সাথে রিলেশন করতেছে, তখন সে কি করছে? বিলাসীর আম্মুর কাছে গেছে, যে বলতেছে যে আপনার মেয়ে এরকম করতেছে, আমাদের 5 জনের সাথে একসাথে রিলেশন করতেছে। তখন ওর আম্মু বলতেছে আমি এগুলা ধার ধারি না, তোমরা যা ইচ্ছে তোমরা তাই করোগে। ওকে, এখন যে 5 জন, ওরা বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে অর্থাৎ তার মায়ের আদেশে আদালতে গেল যে আমাদের এর বিচার করে দেন। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এখন দেখো আমরা এটা কিভাবে মনে রাখতেছি। সকলে মানে ওই 5 জনে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। তাহলে সকলে মানে সকলের সম্মতিক্রমে কত নং ধারা অনুযায়ী? 40 নং। বাধ্য হয়ে মানে বাধ্যতামূলক বিলোপ সাধন কত নং ধারা অনুযায়ী? 41 নং। বিশেষ বিজ্ঞপ্তি, এই বিশেষ মানে হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে। ওকে, বিশেষ ঘটনা সাপেক্ষে 42 নং ধারা অনুযায়ী। বিজ্ঞপ্তির দ্বারা, দেখছো বিজ্ঞপ্তির দ্বারা যদি বিলোপ সাধন হয় সেক্ষেত্রে 43 নং ধারা, এবং আদালতের কর্তৃক যদি বিলোপ সাধন করে সেক্ষেত্রে 44 নং ধারা। তাহলে কি বুঝলাম ভাইয়া? সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল, তাহলে 40, 41, 42, 40, 44। বুঝতে পারছি? আর যদি বলে শুধুমাত্র বিলোপ সাধন, অংশীদার ব্যবসায় বিলোপ সাধন কত নং ধারা অনুযায়ী, কোনো কিছু উল্লেখ না করে দেয়, সেক্ষেত্রে আমরা দিব 39 নং ধারা অনুযায়ী। আই হোপ তোমরা ক্লিয়ার। তোমাদের এই নিয়ে আর কোনো প্রকার কোনো সমস্যা নাই। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। ওকে, দেখো তোমাদের সবকিছু আরেকটাবার দেখাই দিই। অংশীদারি ব্যবসা কাকে বলে? চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তির সমন্বয়। জাস্ট এটুকু মনে রাখো, তোমাদের পুরাটা মনে রাখার কোনো দরকার নাই। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তির সমন্বয়ে যে ব্যবসায় গড়ে ওঠে সেটি হচ্ছে অংশীদারি ব্যবসায়। এরপরে এই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, নট চুক্তিপত্র।
লিখিত চুক্তিকেই চুক্তিপত্র বলে, অর্থাৎ চুক্তিপত্র কাকে বলে? লিখিত চুক্তিকেই চুক্তিপত্র বলে। এরপরে এটি কত সালের আইন অনুযায়ী করা হয়? 1932 সালের আইন। এর যে তোমার সংজ্ঞাটা আছে এটি কত নং ধারায় দেওয়া আছে? এর সংজ্ঞাটা 4 নং ধারায় দেওয়া আছে। কিভাবে মনে রাখতে পারি? 1932, এখানে কয়টা সংখ্যা আছে? 4টি সংখ্যা আছে। ওকে, এরপরে দেখো এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা। সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে সাধারণের ক্ষেত্রে 20 জন এবং যদি ব্যাংকিং হয় সেক্ষেত্রে 10 জন, আর সর্বনিম্ন 2 জন। এরপরে চুক্তি 3 প্রকার: মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত। ওকে ভাইয়া, আর দেখবা হচ্ছে এই যে যেগুলো আছে গুরুত্বপূর্ণর ভিতরে আছে দেখো আহ সকল কার্য চুক্তি অনুযায়ী হয়, আর যদি চুক্তিতে উল্লেখ না থাকে সেক্ষেত্রে সমানভাবে হবে। তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? আর ধারাগুলা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, ধারাগুলা সুন্দরভাবে লিখবা, নোট করে পড়বা, ইনশাল্লাহ তোমরা আর ভুলবা না। তো ভাইয়া সকলে ভালো থাকিও, সুস্থ থাকিও।